গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 6 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুপ্রিম কোর্টে বিচারপতি বৃদ্ধিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের শীর্ষ আদালতে জমতে থাকা মামলার পাহাড় কমাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ 6 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া গতি আনতে এবং সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 92,000-এ পৌঁছেছে, যা বিচার ব্যবস্থার উপর প্রবল চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং আইনি জটিলতা দ্রুত নিরসনের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল 2026 সংসদে উত্থাপনের জন্য সবুজ সংকেত দিয়েছে। সংবিধানের 124(1) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের মাধ্যমেই সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা নির্ধারিত হয় এবং সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই এই সংস্কারের পথে হাঁটল কেন্দ্র। ভারতের বিচার বিভাগীয় ইতিহাসে বিচারপতির সংখ্যা বৃদ্ধির এই ধারা দীর্ঘদিনের। 1956 সালে মাত্র 10 জন বিচারপতি নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে মামলার চাপ বাড়ায় বিচারকের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। 1960 সালে 13 জন, 1977 সালে 17 জন এবং 1986 সালে তা 25-এ উন্নীত করা হয়। পরবর্তীকালে 2008 সালে 30 এবং সর্বশেষ 2019 সালে বিচারপতির সংখ্যা করা হয়েছিল 33। এবার 7 বছর পর সেই সংখ্যা বাড়িয়ে 37 করার সিদ্ধান্ত নিল মোদী সরকার, যা বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের এজলাসে বিচারকের এই নতুন অন্তর্ভুক্তি দীর্ঘদিনের বকেয়া মামলা নিষ্পত্তিতে এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে 126 সদস্যের আসাম বিধানসভায় মাত্র 6 মহিলা 16তম বিধানসভায় স্থান পেয়েছেন। যদিও মহিলা ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন, মহিলারা মোট ভোটারদের 49.97% এবং পুরুষদের তুলনায় বেশি অর্থাৎ 86.50% ভোট দিয়েছেন। তবে এই অংশগ্রহণ আইনসভায় সমানুপাতিক প্রতিনিধিত্বে রূপান্তরিত হয়নি। নির্বাচিত 6 মহিলা হলেন নীলিমা দেবী মঙ্গলদৈ, শেউলি মহিলারি কুকরেজাড়, অজন্তা নিয়োগ গোলাঘাট, রূপালী লাংতাসা হাফলং, বেবি বেগম ধুবড়ী এবং দীপ্তিময়ী চৌধুরী বঙ্গাইগাঁও। তাদের মধ্যে 5 জন শাসক জোটের, 3 জন বিজেপি থেকে এবং 1 জন করে অগপ ও বিপিএফ থেকে, আর 1 জন বিরোধী দলের। বিজয়ীদের মধ্যে অজন্তা নিয়োগ 6ষ্ঠবারের মতো গোলাঘাট থেকে জয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী বিতুপন শইকিয়াকে 43,759 ভোটে পরাজিত করে আসামের দীর্ঘদিনের মহিলা বিধায়কদের মধ্যে তিনি অন্যতম, যা নারীদের মধ্যে ধারাবাহিক নির্বাচনী সাফল্যের বিরল উদাহরণ। বিজয়ের পর অজন্তা নিয়োগ বলেন, একজন মহিলা বিধায়ক হিসেবে এটি আমার 6ষ্ঠ মেয়াদ। আমি জনগণের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব। বিরোধীরা সম্পূর্ণভাবে জনসংযোগ হারিয়েছে এবং তা এই জনাদেশে প্রতিফলিত হয়েছে। অপরদিকে বিকাশ, জাতি সুরক্ষা, বাংলাদেশি বিরোধী স্থিতিতে বিজেপির সাফল্য বললেন মুখ্যমন্ত্রী 3 গগৈ। জুবিন রাজনীতি ভুল, কংগ্রেসের সরকার গঠনের পরিকল্পনা ফাঁস। তিনি কংগ্রেসে থাকলে কি করতেন? প্রিয়াঙ্কা গান্ধীকে কখনোই শুধু জুবিন ক্ষেত্রে যেতে দিতেন না, ভুলেও 3 গগৈর ন্যারেটিভ খাড়া করে দিতেন না। 3 গগৈর বদলে 3 খিলঞ্জিয়া বলার পরামর্শ দিতেন, এতে খেলা বদলে যেত। আবার তার নেতৃত্বে বিজেপি কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালো? গত 5 বছরের বিকাশ, জনগণের প্রতি অঙ্গীকার পূরণ, জাতির সুরক্ষার প্রতিশ্রুতি পালন, বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আপোষহীন মনোভাব, পরিবার পরিচালনায় মধ্যবিত্ত গরিবের স্বস্তি প্রভাবিত করেছে ভোটকে। ভোটে বিধ্বস্ত হয়েছে কংগ্রেস, বিধানসভা প্রায় বিরোধী শূন্য। কিন্তু টানা 10 বছর সরকার চালানোর পরও আগামী 5 বছরের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি জোট। ভোটের এই অভাবনীয় ফল সামনে আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পোস্টমর্টেম করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কী বলে খেসারত দিতে হয়েছে কংগ্রেসকে সেটা যেমন বললেন, তেমনি বিজেপির বিপুল জয়ের পেছনে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটন করেন তিনি। ভোট পরিচালনায় কংগ্রেসের ত্রুটি চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের রাজনীতি বোঝার লোক কম। প্রিয়াঙ্কা আসামে এসে শুধু জুবিন ক্ষেত্রে গেলেন, কিন্তু বিমানবন্দর থেকে আসার পথে প্রথম যদি তিনি ভূপেন হাজারিকার সমাধি শহীদ স্মারকে যেতেন তাহলে বিষয়টি অন্যরকম হতো।
কিন্তু সেসব স্থানে না গিয়ে প্রিয়াঙ্কাকে শুধু নিয়ে যাওয়া হলো জুবিনের সমাধিতে। এতে সঙ্গে সঙ্গেই প্রমাণিত হয়ে গেল তিনি জুবিনের নামে রাজনীতি করতে এসেছেন। জুবিনের নাম নিয়ে খারাপ করেছে কংগ্রেস, মনে করেন তিনি। আমি কংগ্রেসে থাকলে আমি তাকে ভূপেনের সমাধি শহীদ স্মারকে দেওয়ার পরামর্শ দিতাম। তখন সকলেই ভাবতেন এতে রাজনীতি নেই। শ্রদ্ধা জানাতে এসেছেন প্রিয়াঙ্কা, বলেন মুখ্যমন্ত্রী। আবার উজান অসমে আহোম জনগোষ্ঠীর ভোটকে প্রভাবিত করতে 3G বা 3 গগৈর ন্যারেটিভস তৈরি করেছিল বিরোধী শিবির। গৌরব গগৈ, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ মিলে 3 গগৈ। কিন্তু মুখ্যমন্ত্রীর মতে 3Gর ন্যারেটিভস ভুল হয়েছে কংগ্রেসের। তিনি বলেন 3G না বলে 3 খিলঞ্জিয়া বললে খেলা বদলে যেত কংগ্রেসের। কিন্তু 3G চালানোয় ফল উল্টো হয়েছে। অনেকে খারাপ পান। 3 খিলঞ্জিয়া বললে বুড়া গুহাই, গণক গুহাই, কুচ কলিতা সব তাতে আসতেন। কিন্তু 3 গগৈ বলায় সংকীর্ণ হয়ে গেছে বিষয়টি। 3 গগৈর কম্বিনেশন শক্তিশালী ছিল, কিন্তু 3 খিলঞ্জিয়া বললে আরও কাজে আসতো। মুখ্যমন্ত্রীর দাবি, আমি কংগ্রেসে থাকলে অনেক বেশি আসন পেত কংগ্রেস। নিজের গৃহ জেলা যোরহাটে গৌরব গগৈর পরাজয়ের কারণ বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, যোরহাটে গৌরবের পরাজয়ের কারণ হচ্ছে পবন খেরার সাংবাদিক বৈঠক। বাইরে থেকে কেউ আসামে এসে অসমিয়া মেয়ে বউ সম্পর্কে খারাপ কথা বললে জনগণ ভালোভাবে নেন না। আমি পশ্চিমবঙ্গে গিয়ে মমতাকে ব্যক্তিগত আক্রমণ করলে সেখানকার লোকেরা আমাকে ভালো পেতেন না। কিন্তু পবন খেরার সঙ্গে বসেছিলেন গৌরবও, তাই যোরহাটে হারাই শুধু নয়, নিজের বুথেও হেরেছেন তিনি। ও ভোটের ফলাফল প্রকাশের আগে কংগ্রেস যে সরকার গঠনের পরিকল্পনা করছিল সেটাও ফাঁস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেসের পরিকল্পনা ছিল 45 থেকে 50 আসনে জয়ী হবে। নিউজ লাইভ চ্যানেলে কিছু কেন্দ্রের ফলাফল 50-50 দেখানো হয়েছিল। এটা আমারই দেওয়া তথ্য ভেবে নিয়ে প্রস্তুতি নেয় কংগ্রেস। কর্ণাটক থেকে আনা হয় ডিকে শিবকুমারকে। পরিকল্পনা করা হয় কংগ্রেসের জয়ী বিধায়কদের চার্টার্ড বিমানে নিয়ে যাওয়া হবে কর্ণাটকে। সেখান থেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়ে যোগাযোগ করা হতো হাগ্রামা মহিলাদের সঙ্গে। অতুল বোরাকেও উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব দেওয়া হতো। হাগ্রামা না মানলে মুখ্যমন্ত্রীদের প্রস্তাব দেওয়া হতো তাকে। এত কিছু ভেবে রেখেছিল কংগ্রেস, বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কংগ্রেসের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিপুল জয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী এর কারণ ব্যাখ্যা করেছেন, 10 বছরের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা আসেনি, কারণ জনগণের প্রত্যাশা পূরণ করেছে বিজেপি। অপরদিকে অনুপ্রবেশকারীদের শান্তিতে থাকতে দেবেন না তিনি। উচ্ছেদ চলবেই। আসামে বিজেপি তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতেই একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনিভাবে জমি দখলের বিরুদ্ধে বিজেপি সরকারের কড়া অবস্থান 26-এর ভোটে ভীষণ প্রভাব ফেলেছে। হিমন্ত বিশ্ব বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাব। দিশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছরে আসামে যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তা আগে কখনো হয়নি। অর্থনীতি এগিয়েছে, কল্যাণমূলক প্রকল্পগুলির সরাসরি সুবিধা পেয়ে গিয়েছেন মানুষ। নিশ্চিত করা হয়েছে সামাজিক নিরাপত্তা, দরিদ্র ও মধ্যবিত্তের জন্য আর্থিক সহায়তা জীবন টিকিয়ে রাখতে সাহায্য করেছে। এরই সুফল আমরা পেয়েছি ভোট বাক্সে। তাই তো 102 আসনে এনডিএ জোটের এই জয় ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের দস্তাবেজ। নিজের নির্বাচনী কৌশল প্রসঙ্গে হিমন্ত বিশ্ব বলেন, আমি প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত 3 বার গিয়েছি। প্রতিদিন প্রায় 2000 মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছি। যাই হোক, এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাই। নতুন মেয়াদে বড় বড় সব পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ধুবড়ি ফুলবাড়ি সেতু, পলাশবাড়ি সোয়ালকুচি সেতু, মাজুলি যোরহাট সেতু, শিলচর গুয়াহাটি সড়ক যোগাযোগের উন্নয়ন, কাজিরাঙ্গার উপর ফ্লাইওভার এবং গহপুর নুবলিগড় টানেল প্রকল্প। এছাড়াও জাগির রোডে সেমিকন্ডাক্টর প্রকল্প ও বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বড় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। দিশপুর কেন্দ্র থেকে নতুন প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর জয় প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ব্যক্তি নয় বিজেপির প্রতীককে ভোট দিয়েছেন। সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তিনি দাবি করেন, বিরোধী দলে প্রকৃত নেতৃত্বের অভাব রয়েছে এবং ভোটাররা সোশ্যাল মিডিয়ার বদলে মাটির সঙ্গে যুক্ত রাজনীতিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। অপরদিকে হাইলাকান্দির নবনির্বাচিত 2 বিধায়ক বিজেপির ডক্টর মিলন দাস ও কংগ্রেসের জুবাইর এনাম মজুমদারের বর্তমানে সংবর্ধনার জোয়ারে ভাসছেন। স্থানে স্থানে 2 যুবনেতাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন বিভিন্ন দল, সংগঠন ও সাধারণ লোক। অনেক প্রবীণ ব্যক্তি জানান যে সেই 1991 সালে পদ্মফুলের প্রতীক চিহ্নে প্রয়াত চিতেন্দ্রনাথ মজুমদার বিধায়ক হওয়ার পর গোটা হাইলাকান্দি রাজপথে নেমে এসেছিল।
এবং এর ৩৫ বছর পর এবার ডক্টর মিলন দাসকে নিয়েও অনুরূপ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উন্নয়নমুখী হাইলাকান্দিতে সবাই মিলনের দিকে তাকিয়ে রয়েছেন। এদিকে বাড়িতে বিভিন্ন ধরনের নাগরিকদের কাছ থেকে সংবর্ধিত হওয়ার পর মিলন দাস লালা ও কাটলিজোড়া মণ্ডলের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে ভোটারদের ধন্যবাদ জানান। বিভিন্ন স্থানে নবাগত বিধায়ককে সংবর্ধনাও জানানো হয়। সাংবাদিকদের মিলন জানান যে ভোটযুদ্ধ শেষ, যদি বিরোধীদের কাছ থেকেও গঠনমূলক পরামর্শ পাওয়া যায় তিনি এই বিষয়টিও লিপিবদ্ধ করে হাইলাকান্দির উন্নয়নের জন্য কাজ করবেন। অন্যদিকে কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী জুবাইর এনাম মজুমদারও জেলার বিভিন্ন প্রান্তে ধন্যবাদ যাত্রা করেন। সঙ্গে তিনি প্রাক্তন 3 বিধায়ক ও তার প্রতিদ্বন্দ্বী যথাক্রমে জাকির হোসেন লস্কর, সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। তিনি সাংবাদিকদের জানান যে হাইলাকান্দির উন্নয়নে তিনিও সচেষ্ট থাকবেন। সবার পরামর্শ সামনে রেখেই আলগাপুর খাটলিজোড়া আসনের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।